দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য। আজকে আশা করেছিলাম যে সনদের বিষয়টা কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে হয়তো একটি দিক নির্দেশনা পাওয়া যাবে এবং বিষয়টি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেটি সহজ হয়ে যাবে, কিন্তু সেটির উল্টোটাই হয়েছে, আরও বেশি করে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং আশা করি আপনাদের কাছ থেকে হয়তো কিছুটা ব্যাখ্যা জানতে পারবো। দর্শকদের একটু জানিয়ে রাখি যে 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করেছিল, যদি মনে থাকে। এরপরেও করেছে কিছু রাজনৈতিক দল। আজ জুলাই সনদের বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা সুপারিশ জমা দিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন। এবং গণভোট কবে হবে সেটি সুনির্দিষ্ট করে বলা নেই, কিন্তু গণভোটের ব্যালটে কি প্রশ্ন থাকবে সেটি বলা আছে। যে প্রশ্নে গণভোট হবে সেটি হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা। অর্থাৎ গণভোটের যে বিষয়টি নিয়ে এতদিন একটা কনফিউশন ছিল যে গণভোটে কি অনেকগুলো বিষয় থাকবে নাকি একটি বিষয় থাকবে, শুধু কি হ্যাঁ নায় উত্তর দেওয়া যাবে কিনা, এটুকু আমরা জানতে পেরেছি যে হ্যাঁ নায় উত্তর দেওয়া যাবে, কিন্তু তফসিল 1 সংবিধান সংক্রান্ত 48টি সংস্কার প্রস্তাব থাকবে। অর্থাৎ যদি গণভোটে আপনি হ্যাঁর পক্ষে ভোট দেন তাহলে আপনি এই 48টি প্রস্তাব, সংস্কার প্রস্তাব সবগুলো মেনে নিচ্ছেন। যদি নাতে ভোট দেন তাহলে 48টি সংস্কার প্রস্তাব কোনোটিই মেনে নিচ্ছেন না। এখানে দলগুলোর নোট অফ ডিসেন্ট, যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ থাকবে না। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং নির্বাচিত এমপিদের নিয়ে গঠিত এই পরিষদ প্রথম অধিবেশনের 270 দিনের মধ্যে, অর্থাৎ 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। যদি তারা না পারেন 270 দিনের মধ্যে সংস্কার অনুমোদন করতে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তা যুক্ত হয়ে যাবে। এবং এজন্যই আজকে আমাদের বিষয় নির্ধারণ হয়েছে সনদের অটোপাস। আমরা একটু বিষয়টা খুব জটিল মনে হচ্ছে, ডক্টর জনাব আলতাফ পারভেজ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। একটু যদি সহজ করে বলেন যে এই যে আরও কি বেশি ধোঁয়াশা তৈরি হয়ে গেল কিনা, গণভোট কবে হবে সেটি নিয়ে যেমন এখন বিএনপি, জামাত অলরেডি তাদের বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে দেওয়া শুরু করেছে। জটিলতা বাড়লো এটা বলা যায়। প্রথমে বাড়লো যে গণভোটের তারিখ নিয়ে, দিনক্ষণ নিয়ে। আজকে জামাত ইসলামী 18 দফা একটা দাবি জানিয়েছে, তাতে প্রথম দফাতেই বলেছে গণভোট হতে হবে নভেম্বরে। আর বিএনপি তো অনেক দিন আগেই বলেছে যে গণভোট হতে পারে, হবে জাতীয় নির্বাচনের দিন। তার মানে এই একটা বিবাদে আমরা প্রবেশ করলাম এবং জাতীয় ঐকমত্য কমিশন এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিয়ে বলটা ঠেলে দিয়েছে সরকারের দিকে। এখন সরকার যেই দিনেই এই দুটো বিকল্পের একটা বেছে নিবে, তার মানে একটা দল অসন্তুষ্ট হবে, তাহলে একটা রাজনৈতিক উত্তেজনার স্পষ্ট লক্ষণ আছে। সেটা হলো গণভোটের দিন নিয়ে জটিলতা। আবার গণভোট যেই বিষয়ে হবে, জুলাই সনদ, সেই বিষয়ে আজকে যে আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশের মধ্যে অনেকগুলো কিন্তু জটিলতার ছাপ আছে। একটা হলো বলা হয়েছে যে আপনি হ্যাঁ বা না দিবেন 48টা বিষয়ের উপর, যে 48টা বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। কিন্তু আপনি ধরা যাক একজন ভোটার, আমি বললাম আমি 24টায় রাজি, 24টায় আমার ভিন্ন মত আছে, সেইটার কিন্তু কোনো অপশন নাই। হ্যাঁ মানে 48টা হ্যাঁ, না মানে 48টা না। তাহলে তো এখানে আসলে একটা জটিলতা আছেই, জনগণকে প্রায় বাধ্য করা হচ্ছে হ্যাঁ বা না দিতে, এই একটা জটিলতা। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি গত 7-8 মাস ধরে যে আলোচনা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন এই যে আজকের আদেশের ভিতর যে 48টা বিষয়কে তফসিল 1-এ যুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলোর উল্লেখ নেই। তার মানে এখন কি নোট অফ ডিসেন্ট ছাড়াই রাজনৈতিক দলগুলো এগুলো রাজি হয়েছে না হয়নি আমরা জানি না, আগামীকালই সেটা জানা যাবে। চতুর্থ বিষয় হলো বলা হয়েছে 170 দিনের ভিতর আগামী পার্লামেন্টে এটা অনুমোদন হতে হবে, না হলে এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। দেখুন, সংবিধানে পরিবর্তনের সংবিধানে যে অনুচ্ছেদ আছে 142, সেখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে
সংবিধানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই কোনো বিষয়। পার্লামেন্টে অনুমোদন হতে হবে 2/3 ভোটে একটা বিষয়, তবেই সেটা সংবিধানে যুক্ত হবে। কিন্তু এখানে বলা হচ্ছে 270 দিনের ভিতরে এটা হয়ে যাবে। না, সংবিধানে অন্তর্ভুক্ত হবে আপনার যদি পার্লামেন্টে পাস হয়, এবং সেটা স্পিকার রেফার করবেন প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যখন আচ্ছা, সাইন সেটা করবেন, আমার সহ-আলোচক অসীমদা বলবেন ভালো করে। তার মানে এগুলো আমরা অনেকগুলো জটিলতায় আবার প্রবেশ করলাম, এবং সেগুলো বিষয়ের ক্ষেত্রে বিশেষ করে আমি এখানে বলবো যে নোট অফ ডিসেন্টটা উল্লেখ না থাকায় এখন ধরে নিচ্ছি আমরা যে 48টা বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছেছে এবং আমাদের কাছে পাঠানো হচ্ছে ভোটের জন্য। কিন্তু আমরা জানি যে এগুলো সবগুলোতে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়নি, তাদের বিভিন্ন দলের আপত্তি ছিল। তাহলে এখন কি তারা আপত্তি প্রত্যাহার করেছে না করেনি আমরা তো জানি না কিছু। তার মানে আগামীকাল থেকে আরেকটা রাজনৈতিক উত্তেজনায় আমরা প্রবেশ করব। ডক্টর শাহান, আপনার কাছে যেতে চাই, এই জটিলতা বিষয়ে আপনি যদি কিছু যোগ করতে চান সেটি তো করবেনই। এছাড়া আমরা দেখলাম যে এই ঘোষণা আসার পরে ডক্টর জনাব সালাউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি মন্তব্য করেছেন যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের যে প্রস্তাবটি সেটি আলোচনার টেবিলে ছিল না, এবং তার বক্তব্যে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্টের ব্যাপারটি যে এখানে থাকবে না সেটিও খুব সম্ভবত তারা জানতেন না। এতদিন ধরে আলোচনার পরে আসলে এত সারপ্রাইজ কেন আসছে সেই প্রসঙ্গেও যদি কিছু বলেন আমাদেরকে। না, ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয়নি যে এটা জটিলতা বাড়িয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা স্ট্যান্স নিয়েছে। জটিলতার জায়গায় যদি বলেন তাহলে আগে আমরা যে জায়গাতে ছিলাম সেখানেই আছি, বাড়তি কোনো কিছু হচ্ছে কি আমরা এখানে যোগ করিনি। আমি সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য সেটার ব্যাপারে একটু পরে আসছি। এখানে যেটা খুব পরিষ্কার যে প্রথমত কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যে ব্যাপারটা সেটার ব্যাপারে এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটা স্ট্যান্স নিয়েছে। তারা খুব পরিষ্কার করে বলেছে যে গণভোটে তারা যে প্রশ্নটা করবেন সে অনুযায়ী পরবর্তী যে সংসদ থাকবে তাকে হচ্ছে গিয়ে তারা একটা গাঠনিক ক্ষমতা দিচ্ছেন। যেহেতু গাঠনিক ক্ষমতা দিচ্ছেন তার মানে হচ্ছে গিয়ে তার সংবিধান সংস্কার করার যে ক্ষমতা সেটাকে হচ্ছে গিয়ে তারা দিয়েছেন। এখন দেখুন, এইখানে আপনি যদি এই জুলাই অর্ডারটা পড়েন সেখানে কিন্তু একটা জিনিস বলা আছে যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সব ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে। তার মানে 151টা এসে যদি হয় তাহলে হবে। তাহলে ওই যে 2/3 মাধ্যমে সংবিধান সংশোধন করার যে 142 ধারা যেটার কথা বললেন সেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সো সেইটা নিয়ে এখানে খুব স্পষ্ট করে এইটা বলা আছে যে এইটা এইভাবেই হচ্ছে। যেহেতু এটাকে আপনি গণপরিষদের স্ট্যাটাস দিচ্ছেন বা তাকে গাঠনিক ক্ষমতা দিচ্ছেন, সো তাকে হচ্ছে কি আপনি সেইভাবে ট্রিট করছেন। এবং সেটাতে পলিটিক্যাল পার্টিগুলো একমত হবে কি হবে না সেটা একটা ডিফারেন্ট আলাপ, কিন্তু এইখানে এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া আছে। আরেকটা যেটা খুব স্পষ্ট যে আপনি যদি জুলাই চার্টারে দেখেন গণপরিষদের স্ট্যাটাস যে দেয়া হবে সেটি কি এতদিন ধরে আলোচনার দেখুন মধ্যে ছিল? এইটা কিন্তু আপনি আমরা এনসিপির দাবি না, আপনি যদি দেখেন যে গত 1 মাস ধরে এটা বাস্তবায়নের পথরেখা নিয়ে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার সময় শুধু এনসিপি না আরও কয়েকটা রাজনৈতিক দল, এটা যেমন হচ্ছে আপনার রাষ্ট্র সংস্কার থেকে এসেছে, এই একই দাবি হচ্ছে গিয়ে খুব সম্ভবত গণসংহতি, আমার ঠিক মনে পড়ছে না, বাট আরও কয়েকটা রাজনৈতিক দল থেকে এসেছে যে এটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। এখন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার ক্ষেত্রে এনসিপির দাবি ছিল যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে হবে, কিছু কিছু রাজনৈতিক দলের দাবি ছিল যে এটাকে সংবিধান সংস্কার সভা বলতে হবে। নামের পার্থক্য আছে, কিন্তু এটাকে যে একটা গাঠনিক ক্ষমতা দিতে হবে এই ব্যাপারগুলো অনেকগুলো রাজনৈতিক দলই হচ্ছে দাবি করেছিল। এটা একদম যে আকাশ থেকে এসেছে তা না। বিএনপি এটার বিরুদ্ধে ছিল, এই ব্যাপারে হচ্ছে গিয়ে কোনো সন্দেহ নেই। এখন যেটা আমি বললাম যে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনসেনসাস কমিশন বাস্তবায়নের পথরেখার ক্ষেত্রে একটা সুস্পষ্ট অবস্থান হচ্ছে গিয়ে তারা নিয়েছেন। এবং একইভাবে যেটা বললাম যে জুলাই সনদটা যদি দেখেন তো সেইখানে কয়েকটা ভাগ ছিল, যে কিছু জিনিসপত্র ছিল যেটা সংবিধান সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে আপার চেম্বারের ব্যাপার ছিল, যার মধ্যে ইলেকশন কমিশনের নিয়োগের ব্যাপার ছিল, যার মধ্যে আপনার হচ্ছে নারী আসনের ব্যাপার ছিল, অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো ছিল, কিছু ছিল বিধি নিষেধের মাধ্যমে, বিধি বা অর্ডিন্যান্সের মাধ্যমে করা। এখন আপনি যদি এই যে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর হচ্ছে ম্যাক্সিমামই যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে করতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব সুস্পষ্টভাবে এই মানে কনসেনসাস কমিশন একটা অবস্থান নিয়েছে যে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো সেটাকে তারা আর গোনায় ধরছেন না, কারণ আপার চেম্বার। বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আপনি যদি যেটাকে সাবমিট করা হয়েছে, আমি নিউজ পত্রিকাগুলোতে যেটা দেখলাম সেখানে 8-এর ঘতে একটা ধারা আছে। 8-এর ঘতে বলা হচ্ছে পরিষদ দফা গতে উল্লেখিত কার্য সম্পাদন করিবার ক্ষেত্রে
গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে। কথাটা খেয়াল করেন, বিবেচনা করিবে। তার মানে আপনি জুলাই চারটা যেটা সংযুক্তি 1 সেটা গণভোটে দিলেন, গণভোটে সেটা পাশ হয়ে আসলো। যদি বিবেচনা করিবে, এখানে একটা অ্যাম্বিগুইটি আছে, বিবেচনা করিবে মানেটা কি? ব্যাপারটা এরকম হতে পারে যে যেটা অলরেডি গণভোটে পাশ হয়ে আসছে সেটাকে একটা ভিত্তি হিসেবে ধরে বিবেচনা করে সেটার ব্যাপারে যে দ্বিমত থাকবে সেই দ্বিমত নিয়ে আলাপ আলোচনা করে কোনো একটা জায়গায় পৌঁছানোর ব্যবস্থা হতে পারে, অথবা এখানে বিবেচনা করার কিছু নেই, যেটা পাশ হয়ে আসছে সেটা অটোমেটিক্যালি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যেহেতু এখানে আবার ঘয়ের পরে বলে একটা ধারা আছে যেখানে বলা হচ্ছে যে যদি 270 দিনের মধ্যে আপনি পাশ করতে না পারেন, পাশ করতে পারবেন না কেন? যদি গণভোটে যা আছে সেটাকে যদি অবিকলই আপনি হচ্ছে কি ইনক্লুড করতে পারেন, তাহলে তো পাশ করতে না পারার কোনো কারণ নেই। তার মানে আপনি পারছেন না, তার মানে বিবেচনা করিবেন, এই বিবেচনা করার একটা সংজ্ঞান আছে, এই সংজ্ঞানটা আমার কাছে পরিষ্কার না। যারা আইনের লোক তারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমি এটাকে যেভাবে পড়ছি, বিবেচনা করা মানে হচ্ছে যে এইখানে ডিসকাশন করার, বার্গেন করার একটা জায়গা থাকতে পারে। সো দিস ইজ নট নেসেসারিলি দ্য এন্ড অফ ইট। কেন আমি এটা বলছি? কারণ জুলাই চার্টারে আরও কিছু সমস্যা আছে যেটা নিয়ে হয়তো পরে এসে আমরা কথা বলতে পারি। সো এইখানে আমার যেটা মনে হচ্ছে যে একটা পাথওয়ে আমরা দেখতে পাচ্ছি, সেই পাথওয়ের ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলার এগ্রিমেন্ট থাকবে, ডিসএগ্রিমেন্ট থাকবে। এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে আমরা কোনো পথরেখা পাইনি যে এই পার্টিকুলার ওয়েতে আমাদের ইমপ্লিমেন্ট করার একটা প্রস্তাব। সেই প্রস্তাবটা আমরা পেয়েছি, সেই জায়গা থেকে আমার কাছে এটাকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট মনে হয়েছে। অ্যান্ড লেটস সি যে নেক্সট এই পলিটিক্যাল পার্টিকুলার যে দ্বিমত সেটাকে আমরা কিভাবে। জি, এই পথরেখা দিয়ে আসলে রাজনৈতিক দলগুলো যেতে কতটা আগ্রহী হবে হয়তো আগামী কয়েকদিনে সেটা আরো ভালোভাবে বোঝা যাবে। যদি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে যেতে চাই, স্বভাবতই বিএনপির প্রতিক্রিয়া নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি মন্তব্য করেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। 270 দিনের মধ্যে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে যে সুপারিশটি করা হয়েছে, সেটিকে উনি হাস্যকর বলেছেন। এবং তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের যে আইডিয়া সংযুক্ত হয়েছে সেটি জাতীয় ঐকমত্য কমিশনের টেবিলে ছিল। এটা ঠিক, উনি সঠিকভাবে বলেছেন। অনেকগুলো বিষয় এসছে, মানে আমি পত্রপত্রিকায় দেখেছি, যদিও আমি সরাসরি ওনার বক্তব্য শুনিনি, তবে পত্রপত্রিকা তো নিশ্চয়ই ওনাকে ফলো করেই লিখেছেন। আবার এটাও উনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া 1-2 দিনের মধ্যে দেবেন। তা আজকে যে কথাগুলো উনি বলেছেন যে কতটুকু হাস্যকর কিংবা বিবেচনা রাখবেন বা আরো দলের প্রতিক্রিয়া নাকি ওনার ব্যক্তিগত প্রতিক্রিয়া, আমি মনে করি যে এটা আজকে যে আনুষ্ঠানিক তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, নিঃসন্দেহে আমি বলবো ওটা দলীয় হবে, কারণ উনি কিন্তু দলকে রিপ্রেজেন্ট করছেন জাতীয় ঐকমত্য কমিশনে। সো এটা আমরা ধরে নিতে পারি যে এটা দলের একটা বিষয়। দলের মধ্যে বাকিটুকু আরও একটু বড় পরিসরে আলোচনা হবে। আলোচনা হওয়ার পর উনি যেটা বলেছেন যে 1-2 দিনের মধ্যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করবেন, কিন্তু তাৎক্ষণিক যেটা দিয়েছেন সেটা ধরে নিতে হবে, যেহেতু উনি দলকে রিপ্রেজেন্ট করেন, সেখানে যাকে পাঠানো হয়েছে দল তাকে সেখানে মনোনীত করে পাঠিয়েছেন, সেদিক থেকে একটা বিষয়। হাস্যকরটা উনি বলেছেন 270 দিনের মধ্যে যে আইনে পরিণত বা সংবিধানের পার্ট হিসেবে আপনার সম্পৃক্ত হবে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, আমার সহ আলোচক প্রফেসর আসিফ এম শাহান উনি বলেছেন যে 270 দিনের মধ্যে যেটা হবে সেটা যদি হ্যাঁ না ভোটেই যদি হতে পারে, তাহলে ওখানে কেন ওই বিবেচনার কথাটা বলা হয়েছে? তার মানে ওটা নট আনএকুইভোকাল, তার মানে সেটা কোয়ালিফাইড। পরিষদ বিবেচনা করতে পারেন, অর্থাৎ আমি এটা রাখবো কি রাখবো না তাদের হাতে সেই ক্ষমতাটা দেয়া হচ্ছে। তাহলে এটা সেলফ কন্ট্রাডিক্টরি, কিন্তু এটা কিন্তু সেলফ কনফ্লিক্টিং। এটা এই বিষয়টা কেন এসছে এটাও আমরা কিন্তু বুঝতে পারছি না। অনেক বিষয় আছে যেগুলো মনে করেন যে ঐকমত্য কমিশনে কখনো আলাপ হয়নি, যেটা সালাউদ্দিন সাহেবের বক্তব্য থেকে বুঝতে পারি বা জানতে পারি, সে সমস্ত বিষয়ের কিন্তু অবতারণা হয়েছে। নোট অফ ডিসেন্ট যেটা দেওয়া হয়েছে সেটাকে ওনারা ইগনোর করেছেন, করে সে জায়গাতে এই বিষয়টা আজকে উপস্থাপন করেছেন যথার্থভাবে। আপনার আমাদের আলতাফ পারভেজ ভাই যেটা বলেছেন যে, বা আপনিও একটা প্রশ্ন তুলেছিলেন সম্ভবত, আমি মনে হয় যেটা প্রথমে আমি যেটা আপনার ভূমিকাতে আপনি বলেছিলেন যে সাধারণ জনগণ কতটুকু বুঝবে। আমি একটা জিনিস বুঝি, আমি জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে এবং এই যে সংস্কারের যে সমস্ত প্রস্তাব এবং প্রশ্ন বা তার উত্তর কি হবে, লিটারেসির রেটটা কোন পর্যায়ে, একটা লেভেলটা কতটুকু, আপনার এই যে প্রশ্নগুলো যে থাকবে, আপনি আমাকে বলেন তো 70 বছর 80 বছরের নিরক্ষর
নানা নানি চাচা চাচি কি বুঝবেন? আপনি কার মতামতটা চাচ্ছেন? জেনজির কথা বাদ দিলাম আমি, তাদের একটা বড় অংশ আছে, তারা না হয় বুঝলো। এই আলোচনায় আমরা আসবো। তার না, আগে আমি বলে নিচ্ছি এখন এখন আমি সুনির্দিষ্টভাবে ব্যারিস্টার অসীম একটু বলেন যে জি। গণভোটের সময় নিয়ে বিএনপির বক্তব্য। আমি একটু একটা ইম্পর্টেন্ট কথা বলি যে 270 দিনের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটা আপনার আইনে রূপান্তরিত হবে বা সংবিধানের পার্ট হবে। ইউজুয়াল এইটা কি হচ্ছে যে সংবিধানে সংসদে যখন পাশ হবে তখন সেটা স্পিকার রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, তখন সেটা আইনে পরিণত হবে এবং সেটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে হবে। তো তাহলে আপনি কি ইগনোর করছেন? কনস্টিটিউশনাল দুটো বডি, দুজন ব্যক্তি, এক স্পিকার, রাষ্ট্রপতি, তাদেরকে আপনি ইগনোর করছেন যদি অটোমেটিক যদি হতে হয়। সবচেয়ে বড় বিষয় যেটা থাকবে সেটা হলো কি 2/3 মেজরিটি দিয়ে আপনি যে এই হানা ভোটের এই দলিলটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করলেন, আমি তারপরের দিন মনে করেন যে 2/3 মেজরিটি দিয়ে তো আমি রিপিল করে দিতে পারবো। আমি যেই জটিলতাগুলো তৈরি হতে পারে আগামীতে, আপনি তো গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, কারণ পার্লামেন্ট ইজ অলওয়েজ সভরেন। পার্লামেন্ট ক্যান মেক অ্যান্ড আনমেক এনি ল। আপনাকে এটা তো জানতেই হবে, মানতেই হবে। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত থাকার কথা না, অ্যাজ ইট এক্সিস্ট টুডে। আর একটা কথা বলেছিলেন, জি সরি, আর একটা কথা আপনি বলেছিলেন যে হানা ভোট মানে আগে হবে কিনা। আমি একটা জিনিস বলি, দেখেন নির্বাচন কমিশন বলেছে 2000 কোটি টাকার মতো লাগবে। 2000 কোটি মানে আমাদের দিকে যেটা 52 ওটা 53 আপনাদের মানে প্রথম রিজার্ভেশন যে প্রথম রিজার্ভেশন কমাতে না, যাচ্ছেন ওটা নো। আমি বলি দুটো জিনিস আছে, একটা অর্থনৈতিক যে ইতে হবে, মূল কারণটি কি, কেন বিএনপি আসলে একটা জিনিস আছে, বিএনপির মূল কারণটা কি বিএনপি সেটা বলেনি। বিএনপি বলেছে একই দিনে যদি হয় খরচটা বাঁচবে। এক সবচেয়ে বড় ডেভাস্টেটিং যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি মানুষ ভোট দেবে সংসদে তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য, টার্ন আউটটা অনেক বেশি হবে। আপনি আমাকে বলেন, আমি যদি মন থেকে না চাই তাহলে আপনি গণভোট যেদিন দিলেন সেদিন যদি না আপনার হয়। আমার বিরতির পরে আবার আপনার কাছে আসবো। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে যেতে চাই। আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে। এই প্রস্তাব নিয়ে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। আরেকটি সুনির্দিষ্ট প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই, যেমনটি শুনছিলেন যে বিএনপি এবং জামায়াত আজকে এই বিষয়টি নিয়ে আবারও কথা বলেছে যে গণভোটের সময়ের বিষয়টি, এবং জামায়াত আবারও বলেছে যে গণভোট যদি নভেম্বরের পরে হয় বা যদি নির্বাচনের দিন হয় সেটি তারা কোনোভাবেই মেনে নেবে না, এবং আজকে নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা এই কথা বলেছে। এই বিষয়টি জামায়াত আসলে কেন, জামায়াতের জন্য এটি এত গুরুত্বপূর্ণ যে এই গণভোটটি নভেম্বরেই হবে, যদি আপনার জানা থাকে যদি আমাদের জানান। আচ্ছা, আমি একটু ধন্যবাদ। আমি একটু আর্লিয়ার প্রশ্নে যাই আর কি, তারপরে এটাতে আসি। এখানে আমার কাছে মনে হয় 3টা প্রশ্ন। একটা হলো যে গণভোট কখন হবে, আর একটা প্রশ্ন হলো যে গণভোট কি নিয়ে হবে, সেখানে যে দ্বিমতগুলো, নোট অফ ডিসেন্টগুলো আছে এগুলোকে আমরা কিভাবে ডিল করব। আর আরেকটা প্রশ্ন হলো যে গণভোট হওয়ার পরে এটা যদি পরবর্তী সংসদ পাস না করে তাহলে 270 দিনে এটা অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে যাবে। তো এই 3টা প্রশ্নকে যদি আমি দেখি, আমার কাছে মনে হয় যে এখানে একটা প্রশ্নের মেরিট আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নোট অফ ডিসেন্টকে আমরা কিভাবে ডিল করব। বাকি 2টা প্রশ্নকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, কারণ আমরা যদি গণভোটেই অ্যাগ্রি করি, সেই গণভোট যদি নভেম্বরে হয় অথবা ডিসেম্বরে হয় অথবা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে হয়, ইটস অল দ্য সেম। মানির প্রশ্নটা, টাকার প্রশ্নটা, যে আমরা আলাদা করে করলে হয়তো টাকা খরচটা বেশি হবে, আবার আলাদা করে করলে একটা সুবিধা হলো যে আমরা আগে কনস্টিটিউশনাল প্রবলেমটা সলভ করে ফেললাম, তারপরে আমরা জাতীয় নির্বাচনে গেলাম। তো দুই দিকেই একটা করে পজিটিভ আর একটা করে নেগেটিভ দিক আছে, আমরা আলাপ আলোচনা করে যে কোনো জায়গায় যেতে পারি। আমি এটার আগে বা পরে হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না। 270 দিনের যে কথা হইতেছে, এইটা যে প্রসিডিউরাল কোশ্চেন তোলা হইতেছে, এটাকেও আমার খুব ভালো মেরিট বলে মনে হয় না। কেন? আমি আর্গু করব যে দেখেন 270 দিনের পরে এটা অটো হবে, এটা এই ইন্টেনশন নিয়ে বলা হইতেছে না যে এটা সংসদ রেটিফাই করবে না, প্রসিডিউরের মধ্য দিয়ে যাবে না। এইটা হচ্ছে আপনার একটা বাধ্যবাধকতা তৈরি করতেছে যাতে করে পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে এই কাজটা শেষ করার ক্ষেত্রে তৎপর থাকে, এবং পরবর্তী সরকার যেন ইচ্ছা করে বা তার যদি অনিচ্ছা থাকে যে আমি এটা করব না, তাহলে যেন এটাকে লেন্দি করতে 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 একটা নির্দিষ্ট সময়ের বিয়ন্ডে পুশ করতে না পারে। তার মানে এই আইনটা আমি এই জন্য করতেছি না যে 270 দিনের পরে এটা অটোমেটিক হয়ে যাবে। আমি শুধু চাইতেছি যেন আগামী পার্লামেন্ট এটা খুব কুইকলি করে। এটা লয়ের ভাষায় আপনার ডেটারেন্স বলে, যে আমার ইন্টেনশন নাই এটা বাস্তবায়ন করার, আমি জাস্ট একটা থ্রেট দিয়ে রাখলাম।
যেই জায়গাটাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো কিন্তু যে যদি আপনি যদি যখন নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে না চায় সেক্ষেত্রে তাদেরকে বাধ্য করা যাবে কিনা, এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছেই বিরতির পরে আসবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবার ফিরে এলাম। বিরতির আগে ডক্টর মির্জা গালিব আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং যেই প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে যে যেই প্রস্তাবগুলোর উপরে, অর্থাৎ যে 48টি সংস্কার প্রস্তাব, সেটাতে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সেটির মধ্যে মনে করেন কিছু প্রস্তাবে যদি বিএনপি বা জামায়াত যেই সরকার গঠন করে আসুক বা যে কোনো দলই আসুক, তাদের যদি কোনো প্রস্তাবে আপত্তি থাকে, সেই ক্ষেত্রে কি ওই দলগুলোকে বা নতুন সরকারকে বাধ্য করা যাবে সেটি মানার জন্য? দেখেন, পার্লামেন্টের যে ক্ষমতা, এই ক্ষমতা, পার্লামেন্ট তো নিজের কোনো ক্ষমতা নাই, তার ক্ষমতা তো জনগণের প্রতিনিধি হিসাবে, তাই না? আপনার গণতন্ত্রের মধ্যে দ্য আলটিমেট পাওয়ার গোজ ব্যাক টু পিপল। এখন আপনি গণভোটে গেলেন, ধরেন যে গণভোটে আপনার 80% মানুষ বলল যে এই সংস্কার প্রপোজালের সাথে আমি অ্যাগ্রি করি। তো পরবর্তী যে সরকার গঠন করবে সে ধরেন 35% 40% ভোট নিয়ে সরকার গঠন করলো। তা আপনি 40% লোকের ম্যান্ডেট নিয়ে তো 80% লোকের ইচ্ছাকে আপনি আন্ডারমাইন করতে পারেন না, তাহলে তো এটা গণতন্ত্র হইল না। কাজে পরবর্তী পার্লামেন্ট যদি গণভোটের মধ্য দিয়া জনগণের সার্বভৌম চিন্তার বহিঃপ্রকাশ ঘটে, সেই বহিঃপ্রকাশের আন্ডারে পরবর্তী পার্লামেন্ট লিমিটেড হবে। সেই পার্লামেন্ট তার প্রাইমারি জায়গাটা এক্সারসাইজ করবে না। তারপর ধরেন আমার প্রথমে ইলেকশন হলো, তার মধ্য দিয়ে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্ট এটাকে অ্যাডপ্ট করলো, নিম্নকক্ষ হইলো, উচ্চকক্ষ হইলো, এবং যেই দল নির্বাচনে জিতলো তার যদি নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং উচ্চকক্ষে 50% সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাইলে পরে তো সে আবার চাইলে সংবিধান সংশোধন করতে পারবে। আমি তো তার হাত পা বেঁধে দিচ্ছি না, তাই না, এই প্রপোজালের মধ্যে। তো সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণভোটকে যদি আমরা জনগণের সার্বভৌম ইচ্ছা বলে মনে করি, তাহলে গণভোট কেন আমার উপর চাপায় দেওয়া হচ্ছে, এটা ভ্যালিড কোশ্চেন হয় না। 270 দিনের ব্যাপারে আপত্তিও ভ্যালিড কোশ্চেন হয় না, কারণ এটা শুধুমাত্র এই কারণে যাতে পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন করে। এরপর ধরেন কোনো একটা রাজনৈতিক দল মনে করলো আমি এটার সাথে অ্যাগ্রি করি না, তার এখন দুইটা অপশন আছে। একটা, সে জনগণকে বলবে যে সংস্কার প্রস্তাবে ভোট দিও না, জনগণ যদি তার কথা শুনে তাহলে এটা গণভোটে হেরে যাবে। দ্বিতীয় তার সুযোগ আছে, সে আগামী নির্বাচনে তাকে বলুক 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিতে। তো সে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি লোয়ার হাউসে এবং 50% আপার হাউসে থাকে, সে চাইলে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারবে। কাজে ঐক্যমত্য কমিশন যদি এমন কোনো কিছু চাপায়া দেয় যেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পছন্দ করতেছে না, তাহলে সেই রাজনৈতিক দলের তো সুযোগ আছে যে আগামী নির্বাচনে জিতে এসে তার মতো করে আবার নতুন করে সংবিধানের সংশোধন করা। জি, ডক্টর মির্জা গালিব, যে বিষয়টি এর আগে আমি জানতে চেয়েছিলাম, যদিও আপনি বলেছেন যে গণভোট কখন হবে সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জামায়াতের নেতারা কিন্তু বারবার করে বলছেন এবং আজকেও তারা বলেছেন, এবং আজকে ইলেকশন কমিশনে তাদের যে বৈঠক হয়েছে সেখানেও তারা যে 18টি দাবি জানিয়েছেন, সেখানে নভেম্বরে গণভোটের দাবি তারা জানিয়েছেন। যদি আপনার জানা থাকে যে জামায়াতে ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ কেন এই স্পেসিফিকলি জানা নাই। আমি জামাতে কারোর সাথে এটা নিয়ে আমার খুব স্পষ্টভাবে কথা হয় নাই, আমি চেষ্টা করব তাদের কাছ থেকে জানার জন্য। কিন্তু আমি যদি অবজারভেশন করি তাহলে দুইটা জিনিস আমার কাছে, যে তারা চাইতেছে যাতে সংস্কার প্রক্রিয়াটা আগে হয়ে যায়, এটা যাতে নির্বাচনের সাথে মিক্সড আপ না হয়। আর আরেকটা হইতে পারে সেটা হইলো যে এই দাবিটা সামনে তুলে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এক ধরনের আপার হ্যান্ড থাকতে পারবে, এবং সেই আপার হ্যান্ড হয়তো আগামী নির্বাচনে মানুষের সাইকোলজিতে ইম্প্যাক্ট করবে। একটা পলিটিক্যাল পার্টি যেভাবে থিঙ্ক করে সেই জায়গা থেকে হয়তো তারা এটা থিঙ্ক করতে পারে। জি, ডক্টর মির্জা গালিব, এই কারণে আসলে জামায়াতে ইসলামের বিষয়ে প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, কারণ আমরা অনেক চেষ্টা করেও জামায়াতে ইসলামের পক্ষ থেকে অতিথি পাওয়া আমাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং কোনো একটি কারণে তারা টক শোতে উপস্থিত হতে চান না। আমি জানি না এটি তাদের দলীয় সিদ্ধান্ত কিনা, কিন্তু যেহেতু অনেক দর্শকের মন্তব্য আবার এই বিষয় নিয়ে থাকে যে জামায়াতের প্রশ্ন কেন অন্য কাউকে করা হচ্ছে, সেই জন্যই আমি এই বিষয়টি পরিষ্কার করতে চাই। এবং আপনি মাঝে মধ্যে আসেন এবং আসার কারণে আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানতে চাইতে হয়। এবার আমি জামাতের অফিশিয়াল বক্তব্য তার আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি আমার অবজারভেশন বলতে পারবো। জি, তারা যদি টকশোতে উপস্থিত হয়ে তাদের অফিশিয়াল বক্তব্য জানান তাহলে আমাদের জন্য বিষয়টি সহজ হয়। ব্যারিস্টার অসীম, আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে, যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছে এখন, যে যদি নির্বাচিত সরকার এগুলোর কোনো বিষয়ে আপত্তি থাকে, যেমন বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এবং যে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে সেখানে তো নোট অফ ডিসেন্ট দেয়া ছিল। এখন যে প্রস্তাবটি দেয়া হয়েছে সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই, এবং বিএনপি কি আগে থেকে জানতো না যে এই বাস্তবায়ন প্রস্তাবে নোট অফ ডিসেন্টের উল্লেখ থাকবে না? যদি তারা না জানে তাহলে এখন আসলে বিএনপি কি করতে পারে? দেখুন, এটা তো আগে ছিল না,
এই বিষয়টা, যে নোট অফ ডিসেন্টটা সেটা ইনক্লুড করা হবে এই কথা কখনো আলোচনা হয়নি। এবং সেই প্রস্তাব আলোচনা যখন হচ্ছিল তখন সবাই সবার মত দিতে পারবে, এবং যখন দিচ্ছিল তখন বলেনি যে এটা আমরা ইনক্লুড করব না। এটা একটা জিনিস। আমি আমার সূচনা বক্তব্যে ডক্টর মির্জা গালিব যে কথাটা বলেছেন যে 270 দিনের মধ্যে হবে, তারপরে পার্লামেন্টে যদি কারো 2/3 মেজরিটি থাকে, তার যদি পছন্দ না হয় তাহলে সে কিন্তু চেঞ্জ করতে পারবে। যদি সে চেঞ্জই করতে পারে তাহলে আপনার গণভোটের যে স্পিরিট জুলাই সনদের, তাহলে আর স্পিরিটটা কোথায় থাকলো? আইনে আপনি পারবেন না। একটা প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট, অ্যান্ড ইফ প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বি বাউন্ড বাই দি পাস্ট পার্লামেন্ট, তাহলে আপনার সংবিধানের যে আমাদের যে সংসদের যে সার্বভৌমত্ব সেটাই কিন্তু আপনার এক্সিস্টেন্স থাকে না তার। উনি যথার্থই কিন্তু বলেছেন, ডক্টর গালিব কিন্তু যথার্থই বলেছেন। তাহলে অবস্থাটা কী হচ্ছে? অবস্থার হচ্ছেটা কি? আমরা এখন উনি যে কথাটা বললেন যে 80% যদি সনদের পক্ষে বলে, হ্যাঁ বলে, আর 40% জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ যদি পার্লামেন্টে আপনার 2/3 মেজরিটিও পায়, সম্ভব ছিল। 2001 সালে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 40.8 প্রায় 41% নিয়ে 200-র উপরে আসন পেয়েছে। আওয়ামী লীগ সেম জিনিস আপনার 2008 সালে 41% পেয়ে 230টি আসন পেয়েছে, তাই না? তো তাহলে আপনার এই 40% রিপ্রেজেন্টেশন এক জিনিস, আবার 80% মানুষ সনদের পক্ষে বলেছে। কিন্তু আপনি দেখা গেছে 40% ম্যান্ডেট নিয়ে ওটাকে আনডু করে ফেলতে পারছেন। আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম জাস্ট অফ দ্য রেকর্ড, যে আমি 51% বললো হ্যাঁ, 49% না। আপনি ইগনোর কিভাবে করলেন, কিভাবে করবেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আসবে। এমনকি এই যে আমার সনদ বাস্তবায়ন হলে, আগামীকাল যদি সনদ বাস্তবায়ন হয়, কথার কথা বলছি, বা আগামীকাল যদি গণভোট হয়ে যায়, গণভোটে হাঁ কিংবা না যেটাই আসুক না কেন, সেটার ভ্যালিডিটি নিয়ে, মনে করেন লিগ্যালিটি নিয়ে, কনস্টিটিউশনালিটি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বার কিন্তু খোলা আছে, কিন্তু অনেক বিতর্ক তৈরি করবে। তো সেদিক থেকে যে কথাটা বললাম যে বিএনপি কি করবে, বা আপনি যে কথাটা বললেন বিএনপির প্রতিক্রিয়াটাকে, বিএনপির কিন্তু একটা অবস্থান আছে এখন, যে আপনারা তো আগে এটা বলেননি, আমরা দ্বিমত করছি। বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিয়েছে তখন সে কিন্তু জেনেই দিয়েছে যে আমি এক্সপোজ হচ্ছে জনগণের কাছে, তাই না? কোনটা আমার পক্ষে যাচ্ছে, কোনটা আমার বিপক্ষে যাচ্ছে, সেই রিস্ক বিএনপি টুক দ্যাট রিস্ক। সে জায়গাতে সততার একটা বিষয় আছে বিএনপির। বিএনপি নিজেকে ক্লিয়ার করেছে জাতির সামনে। আমরা একটা জিনিস বলি, আমি আইনজীবী, তো আমাদের যখন একটা ম্যাটার নিয়ে, সিমিলার ম্যাটার নিয়ে যখন কোনো মামলা মোকদ্দমা হয়, তখন অ্যানালোগাস হিয়ারিং হয়। কেন হয়? যে কোনো অ্যাডভার্স ইফেক্ট যেন একটা আরেকটার উপরে না আসে। এই যে এবারে যে আপনার জুলাই সনদ নিয়ে গণভোট হবে এবং জাতীয় সংসদে নির্বাচন হবে, এ দুটো কিন্তু এক ধরনের একই সূত্রে কিন্তু গাথা। এ দুটোর উপরে কিন্তু বাংলাদেশের মানে ভবিষ্যৎটা নির্ভর করছে। সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে একই দিনে নির্বাচন হওয়াটা জরুরি, আগে না, ইভেন পরেও না। কারণ পরে হলে একটা দল সরকারে আসবে, তখন দেখা গেছে যে তার একটা প্রচ্ছন্ন প্রভাব বিভিন্ন জায়গায় পড়বে। আবার গণভোট যদি আগে হয়, সেটার রেজাল্ট জাতীয় সংসদের নির্বাচনে আরেকটা প্রভাব ফেলবে। এ কারণে আমি যেটাকে বলি, গণভোট আগে হলে সেটির রেজাল্ট কিভাবে নিঃসন্দেহে থাকতে পারে যে অনেকে বলবেন যে অমুকরা তো এটার পক্ষে ছিল না, অমুকরা এটার পক্ষে ছিল না। আপনি বললেন যে এই 48টার মধ্যে অনেকগুলো আছে যেটাতে আমি দ্বিমত পোষণ করতে পারি। এনসিপি সাইন করেনি, বাকিরা তো সবাই সাইন করেছে। 48টার কথা বলা আছে, এই 48টার সবগুলোই মনে করেন যে কোনো একজন নাগরিক নাও এগ্রি করতে পারেন, কিন্তু হাতে যদি উনি যান তখন দেখা গেছে যে সবটাই হবে। অথচ দেখা গেছে যে আপনি 48টার মধ্যে দেখা গেছে যে 25টা আপনি একমত হচ্ছেন, 23টাতে হচ্ছেন না। আপনি করবেনটা কি? এই যে সিদ্ধান্তহীনতা, একটা দোদুল্যমন একটা অবস্থা তৈরি হবে। এখানেই আপনার মনে করেন আপনার, আমি যেটা বলি যে কন্ট্রোভার্সির বিষয় আছে, বিতর্কের বিষয়টা মানে থাকাটা স্বাভাবিক। প্রফেসর শাহান, আপনার কাছে যেতে চাই, এরকম জটিল গণভোট কি এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা? এবং যেই প্রশ্নটি আসছে যে 48টি বিষয়, যদিও মানুষ শুধু হ্যাঁ নাতে ভোট দিবে, কিন্তু এমনটি হতেই পারে যে 48টি যে সংস্কার, সেটার সবগুলোতে আমি একমত না। সেক্ষেত্রে আমি তখন যদি হ্যাঁ দিই, তাহলে আমার সবগুলোতে একমত হতে হচ্ছে, অথবা আমার সবগুলোতেই দ্বিমত হতে হচ্ছে, শুধু একটি বাইনারি অপশন থাকছে। এটি আসলে কিভাবে কাজ করবে? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, পলিটিক্যাল সায়েন্সের রেফারেন্ডামকে আমরা এটাকে ধরি হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসির একটা টুল।
এটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি থেকে একটু ডিফারেন্ট। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হচ্ছে জনগণ কাউকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, তিনি জনগণের পক্ষ থেকে কোনো একটা কিছু বাস্তবায়ন করছেন। আর ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে জনগণ সরাসরি অংশগ্রহণ করছেন, জনগণ তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা সেটা ব্যবহার করছেন। গণভোট হচ্ছে সেই ডিরেক্ট ডেমোক্রেসির একটা উদাহরণ, এবং বলা হয় যে কনস্টিটিউশনের ক্ষেত্রে নর্মালি এটাকে ইউজ করাটা মোরলেস রেফারেন্ডামের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। এখন যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে রেফারেন্ডাম এসেনশিয়ালি গ্লোবালি এটা খুব ভোলাটাইল একটা, এটা আনপ্রেডিক্টেবল। ইলেকশনের রেজাল্ট যেই দল হচ্ছে গিয়ে কোনো একটা, যেই ভোটার কোনো একটা দলকে ভোট দিচ্ছে, হিস্ট্রি যেটা বলে যে অনেক সময় সেই দলের যে পজিশন গণভোটে ভোটার সেটাকে নাও সাপোর্ট করতে পারে। এমন অনেক সময় হয়েছে যে পলিটিক্যাল এলিট বা পলিটিক্যাল পার্টিরা একমত কোনো একটা বিষয়ে, জনগণ তার বিপরীতে ভোট দিয়েছে। এইটা ব্রেক্সিটের ক্ষেত্রে খানিকটা হয়েছে, পলিটিক্যাল এলিটের যেটা 86 সালে ডেনমার্কে একটা রেফারেন্ডাম হয়েছিল, সেটার ক্ষেত্রেও মোটামুটি ধারণা ছিল যে পলিটিক্যাল পার্টিরা একমত, জনগণ এটার বিপরীতে ভোট দিয়েছে। সো এইটা একটা ভোলাটাইল সিস্টেম সবসময়। কিন্তু বাংলাদেশে তো সেরকম কখনো হয়নি। কিন্তু কারণ হচ্ছে মানে এখানে তো ব্যাপার আছে যে বাংলাদেশের ক্ষেত্রে এইখানে যে সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে এর আগে তো হচ্ছে কি আপনার যেটা হয়েছে একটা একদলীয় বা এক ব্যক্তির হিসেবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য। এইবার এবং পলিটিক্যাল এলিট যারা আছে তাদের মধ্যে ডিভিশন আছে। বিএনপি সবগুলো প্রস্তাবের সাথে এগ্রি করছে না, বিএনপির সাথে জামাতের পার্থক্য আছে, জামাতের সাথে এনসিপির পার্থক্য আছে। তার মানে ওই যে যেটা বললাম যে যখন এলিট কনসেনসাস আছে তখনই ভোটাররা ভোলাটাইল, আর যখন এলিটদের মধ্যে কোনো কনসেনসাস নেই তখন ভোটারদের মধ্যে সেই ভোলাটিলিটি বা আনপ্রেডিক্টেবিলিটিটা আরও বেড়ে যায়। সেইটার সাথে এখন যুক্ত করেন হচ্ছে গিয়ে যেই টেকনিক্যাল ডিফিকাল্টিজের কথা বললেন যে আমি এই 24টার সাথে এগ্রি করি, 24টার সাথে এগ্রি করি না, তখন এসেনশিয়ালি আপনি আমাকে বাধ্য করছেন আমি অপছন্দ করি এমন কোনো একটাকে গ্রহণ করতে, বা আমি পছন্দ করি এমন কোনো একটাকে রিজেক্ট করতে। সো এইটা একটা সিগনিফিক্যান্ট সমস্যা। এইটার সাথে আরেকটা জিনিস যেটা যুক্ত হয় যে রেফারেন্ডামের কতগুলো ফেজ আছে, যে রেফারেন্ডাম ইনিশিয়েশন হয়, তারপরে হচ্ছে গিয়ে রেফারেন্ডাম, তারপরে যায় হচ্ছে ইস্যু ফ্রেমিং বা কোয়েশ্চেন ফ্রেমিংয়ের মধ্যে, তারপরে যায় ক্যাম্পেইন, তারপরে যায় ভোটিং। রেফারেন্ডাম যদি আপনি জনগণ আসলেই জনগণ তার মতটা প্রকাশ করুক, তাহলে আপনি চাবেন প্রত্যেকটা ক্ষেত্রে যেন জনগণের অংশগ্রহণ থাকে। এখন আমরা যেইভাবে রেফারেন্ডামে আসছি, ইনিশিয়েশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের দ্বারা, ইস্যু বা কোয়েশ্চেন ফ্রেমিং হচ্ছে কনসেনসাস কমিশন দ্বারা। এই পুরো প্রক্রিয়াতে কোথাও জনগণকে আমরা এখন পর্যন্ত বুঝাতে পারিনি। তো এখন আমি যদি জনগণের ঘাড়ে এটাকে ছুড়ে দিই যে আপনি এটাকে ভোট দিবেন, তার আগে আমাকে একটা সিগনিফিক্যান্ট ক্যাম্পেইন খুব সাকসেসফুলি করতে হবে। কারণ রেফারেন্ডামের ক্ষেত্রে জনগণ যদি না বোঝে যে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এই ভোটের কনসিকুয়েন্স কি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেফারেন্ডামটা সলিউশনের বদলে কনফ্লিক্ট বাড়াইয়ে দেয়, নাম্বার ওয়ান, অথবা এমন অদ্ভুত একটা রেজাল্ট দেয় যেটা আমরা কেউই এক্সপেক্ট করছি না। সো এই কনসেপ্টগুলো আমরা যদি রেফারেন্ডামে এগ্রি করিও, এই যে সমস্যাগুলো জনগণকে কাছে যাওয়া এবং তাকে হচ্ছে গিয়ে ইয়েস হলে কি হবে, না হলে কি হবে, এবং এই ইয়েস আর না বলতে কি বোঝায়, এই দায়িত্বটা রাজনৈতিক দলগুলোকে পালন করতে হবে। যদি এটা আমরা না করি তাহলে এই যে যত ডিবেটই আমরা করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেফারেন্ডাম খুব কমপ্লিকেটেড একটা ফিউচার আমাদের জন্য নিয়ে আসবে, যেখানে মেবি কনফ্লিক্ট আরও বাড়তে থাকবে। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই, যে বিষয়টি আসলো এইমাত্র প্রফেসর শাহানের কথায়, যে এক ধরনের সচেতন করতে হবে জনগণকে এবং তাদের বুঝতে হবে যে আসলে আমি হ্যাঁ বললে আমি কিসের পক্ষে হ্যাঁ বলছি, না বললে আমি কিসের পক্ষে না বলছি। এই বিষয়টা কারা করবে? আপনি কি মনে করেন যে এটি কতটা সহজ হবে বা কঠিন হবে বা কতটা সম্ভব হবে? আমার বক্তব্য হলো এই রাজনৈতিক দলগুলো, যারা 30টা দল ঐকমত্য কমিশনে আলোচনায় ছিল এবং বিভিন্ন বিষয়ে ভিন্ন মত দিয়েছে, তারা যদি সবাই মিলেও সচেতন করতে নামে, তাও জনগণ কোনো অভিমত দিতে পারবে না। কেন? আমি একটা উদাহরণ দিই। মনে করেন বিএনপি যে বলল যে ভাই আমি এই 20টা বিষয়ে আমি রাজি আছি, এই 20টা বিষয়ে আমি রাজি নাই, এখানে তো তাকে হ্যাঁ বা নাই বলতে হবে জনগণকে। জামাত বা অন্য দল, যে কোনো দল যতই ব্যাখ্যা করুক, জনগণের জন্য তো কোনো অপশন রাখা হয়নি। এখানে বলা হয়েছে প্রস্তাব সময়ে সম্মতি দিন, হয় আপনি হ্যাঁ বলবেন, না বলবেন। আপনি তো পৃথকভাবে আপনি জানলেন এই 48টা বিষয়ে অমুক দলের এই অভিমত, আপনি জানলেন সব দলের অভিমত জানলেন। আপনি সাধারণ জনগণ বা দলের অনুসারী ভোটার যেই হন না কেন, আপনার তো এখানে আলাদা করে অভিমত রাখার কোনো সুযোগই নাই। আপনাকে হয় হ্যাঁ বলতে হচ্ছে, না বলতে হচ্ছে। হ্যাঁও আপনি বলতে পারছেন না, কারণ আপনি জানেন যে দুটো বিষয়ে আমার ভিন্ন মত আছে। নাও বলতে পারছেন না। আমি বলবো, যেখানে সহ আলোচক গালিব সাহেব বললেন যে গণভোট হলো সার্বভৌম ইচ্ছার প্রকাশ, এখানে সার্বভৌম ইচ্ছা প্রকাশের কোনো সুযোগই
থাকছে না, যেহেতু বিষয় 48টা এবং উত্তর দিতে হবে হ্যাঁ না, মানে টিক চিহ্ন দেওয়ার মতো। ফলে এখানে একটা জটিলতা হচ্ছে। আরেকটা জটিলতা আমি বলি, সেটা ডিফারেন্ট। সেটা হলো, দেখুন এই পার্লামেন্টকে বলা হচ্ছে গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে, এবং আপনি আটের ঘতে দেখুন যে পার্লামেন্ট গণভোটে যা পাশ হয়ে আসবে সেটা আবার পার্লামেন্ট ইচ্ছা করলে বিবেচনা করতে পারবে। পার্লামেন্টের বিবেচনার একটা সুযোগ আছে। তার মানে কি, গণভোটের পরেও কিছু বিষয়ে পার্লামেন্টে থাকা দলগুলো তাদের মতো করে গণভোটের প্রস্তাব সাজাতে পারবে। তো এবং 151 ভোট হলে সেটা অনুমোদন হয়ে যাবে, এবং সেইটা যদি বিতর্ক চলা অবস্থায় তারা সমাধান করতে না পারে 270 দিনের ভিতর সেটা পাশও হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তার মানে কি, যে সেই দলগুলো আবার যে বিষয়ের বিপক্ষে, সে তো পরবর্তীতে এটার বিপক্ষে বলতে থাকবে, এবং আমরা সে সুযোগ পেলে আবার সেটা বদলও করবে। তার মানে আমরা ঘুরে ফিরে স্কোয়ার জিরোতেই কিন্তু আমরা থাকছি। মানে আমাদের যে জাতীয় ঐক্যমতের কমিশনের কাজ ছিল ঐক্যমত সৃষ্টি করা, ঐক্যমতের জায়গাটা তো হলো না, এখানে বিভেদের জায়গাটা তো থেকেই গেল। সেই জন্য আমি বলছি যে এতে অনেক জটিলতা কিন্তু আছে। জটিলতার প্রথম জায়গায় হলো জনগণ এখানে স্পষ্টভাবে মতামত রাখতে পারবে না, পারার সুযোগ নেই, কারিগরি দিক থেকেও নাই, এটার গণভোটের গাঠনিক দিক থেকেও নেই। ফেব্রুয়ারিতে তো নির্বাচনের উপর এটার আসলে এখন তো যেহেতু মানে নির্বাচন তো হবে একটা ডিফারেন্ট, জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়, কিন্তু এই নির্বাচন তো জুলাই সনদের উপর ভিত্তি করে হবে। জুলাই সনদ তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা বছর পার করে দিয়েছি জুলাই সনদকে তৈরি করার লক্ষ্যে, কিন্তু জুলাই সনদ তৈরি করার পরে আমরা এমন একটা চেহারায় এখানে এটা উপস্থাপন করছি, সেটা জটিলতা বাড়াচ্ছে। আমি শুধু একটা জিনিস বলে শেষ করব, যে যেই বিষয়গুলো জাতীয় ঐক্যমত হয়েছিল শুধু সেটার উপর গণভোট হলে তাহলে এটা আরও অনেকটা সহজ হতো। এখন যেহেতু নোট অফ ডিসেন্ট সহ এসেছে, সেই কারণে এটা জটিলতা কিন্তু বেড়েছে। ডক্টর মির্জা গালিব, এই প্রসঙ্গে কি আপনি কিছু বলতে চান, যে 48টি বিষয় নিয়ে সংস্কার প্রস্তাব সেখানে থাকবে, অর্থাৎ তফসিল 1, সেটার উত্তরে যদি শুধু হ্যাঁ বা না বলতে হয়, তাহলে আসলে 48টির উপরেই হ্যাঁ বলতে হচ্ছে বা 48টির উপরেই না বলতে হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি, আমি একটু রেসপন্স করব। আমি আলতাফের সাথে একটু রেসপেক্টফুলি ডিসএগ্রি করব। দেখেন, কিছু জিনিস আছে আইডিয়াল, যেটা আপনি কখনোই করতে পারবেন না। যেমন ধরেন, আমি যদি প্রত্যেক নাগরিককে ধরে ধরে এসে জিজ্ঞেস করতে পারি যে এই 48টা পয়েন্টে আপনার মতামত দিয়ে যান, তারপর এটাকে ট্যাবুলেট করতে পারি, তারপর সেটার উপর ভিত্তি করে এটাকে রিঅর্গানাইজ করতে পারি, তাহলে এটা আইডিয়াল কন্ডিশন। কিন্তু আপনি তো এটা কখনোই পারবেন না। যেমন ধরেন, আমি যদি ইভেন 48টাকে আলাদা আলাদাভাবে নির্বাচনে দিতে পারি, যে প্রত্যেকটাই আপনি হ্যাঁ না আলাদা করে দিবেন, তাইলেও তো আমি বেটার জনমত পাবো। কিন্তু এইটা কমপ্লেক্সিটি তৈরি করবে, কারণ আমি যখন ডিরেক্ট ডেমোক্রেসিতে যাইতেছি, গণভোটে অনেক মানুষ এখানে ভোট দিবে, তারা সবাই এই জিনিসটাকে একই লেন্সে দেখবে না। 48টা ভোট দিতে পড়লে সে কনফিউজড হয়ে যাবে, যেই কারণে আমি এটাকে রিডাকশন করতে বাধ্য হচ্ছি। এই বাধ্যবাধকতা ছাড়া তো আর কোনো উপায় নাই। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে তো আমরা এই কারণেই যাই, যে যখন পপুলেশন বড়, দেশ বড়, তখন আপনি ডিরেক্ট ডেমোক্রেসি সকল জায়গায় চর্চা করতে পারবেন না। তো এটাকে আপনি থিওরিটিক্যালি সমালোচনা করতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমার সামনে কোনো উপায় নাই। যেই জায়গাতে আমি মেরিটটা আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যদি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারতাম, যে যেখানে সবাই ঐক্যমত হয়েছে সেটা খুব সহজ ভোট দেওয়া, মেজরিটি মানুষ সেটাকে ইয়েস ভোট দিবে, কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত হয়েছে। যেইখানে দ্বিমত আছে, বিশেষ করে বিএনপির দ্বিমত, বড় পার্টি যদি ধরেন ওখানে তো অনেক পার্টি ছিল, তাদের তো অনেক আছে যে সবাইকে মিল্লা হয়তো 10% লোকের সাপোর্ট হবে না, আবার কিছু পার্টি আছে যারা বড়। তা আমি যদি বড় পার্টির মধ্যে ধরি, তাহলে বিএনপির দ্বিমতটাই এখানে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এনসিপি এবং জামাত অনেক জায়গায় অ্যাগ্রি করছে। তো এখন এটাকে যদি আমি একটা আলাদা প্যাকেজ করে আমি লোকদেরকে দিতে পারি, যেখানে বিএনপি বলবে ওকে প্রথম প্যাকেজে তুমি হা ভোট দাও, দ্বিতীয় প্যাকেজে বিএনপি অ্যাগ্রি করে না, এটা না ভোট দাও, তখন জনগণ জাস্ট খুব সিম্পলি ডিসাইড করবে। সে যদি বিএনপির জাজমেন্ট ট্রাস্ট করে, তাহলে এটাকে না ভোট দিবে, আগামী সংসদের হাতে দিয়ে দিবে। আর সে যদি এটাকে মনে করে যে না, আগামী পার্লামেন্টের উপর এটা ইম্পোজ করা দরকার, তাহলে সে হা ভোট দিবে। তো আমার মনে হয় দুইটা ভাগে ভাগ করতে পারলে সেটা বেটার হইতো, রাদার দ্যান অল দ্য 48 কোনো ডিসেন্ট ব্যক্তি রেখে একটা প্যাকেজের মধ্যে দিয়ে দেওয়া। এইটাকে আমার কাছে একটু প্রবলেমেটিক বলে মনে হচ্ছে। প্রফেসর শাহান, এই বিষয়ে কি কিছু বলতে চান? গণভোটের একটা কথা এখানে অ্যাড করার আছে, যে ডক্টর গালিব যেটা বললেন সেটা ভালো প্রস্তাব, সেটা খুব চমৎকার প্রস্তাব। কিন্তু এই যে আমি যখন এরকম ভাগ করে দিচ্ছি এবং রাজনৈতিক দলগুলোকে অপশন দিচ্ছি, লেটস সে বিএনপি তার সাপোর্টারদেরকে বলবে এবং বিএনপির সাপোর্টাররা সেকেন্ড প্রস্তাবে না ভোট দিবে, প্রথমটা হ্যাঁ ভোট দিবে, এইটা আসলে ঠিক গণভোটের যেই
আমি নর্মেটিভ যে জায়গাটা সিটিজেন, এটা অনেকটা এলিট ক্যাপচার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে পার্টি ক্যাপচার হয়ে যাচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস আ সলিউশন, কিন্তু এটা একটা প্রবলেমও ক্রিয়েট করছে। আই পার্সোনালি উড প্রেফার যে আপনি ক্যাম্পেইন করেন অ্যান্ড দেন লেট পিপল ডিসাইড করুক যে সে এই যে হ্যাঁ নার মধ্যে যে যুদ্ধটা, আমি হ্যাঁটাকে প্রায়োরিটি দিচ্ছি না নাটাকে প্রায়োরিটি দিচ্ছি। এই ক্যাম্পেইনটা কারা করবে? রাজনৈতিক সিটিজেন, দলগুলো? মানে ক্যাম্পেইনটা রাজনৈতিক দলই করবে। বিএনপি তার অবস্থান পরিষ্কার করবে যে এই জায়গাগুলোতে আমি এগ্রি করি না। ফাইনাল ডিসিশনটা সিটিজেনই নেক, যে আমি জানি যে এই 24টা আমার জন্য খারাপ, এই 24টার সাথে আমি এগ্রি করি না, 24টা ডিসএগ্রি করি না। এখন আমার এই ডিসএগ্রি করাটা, এটা কি এগ্রি করার চাইতে বেশি পাওয়ারফুল না ডিসএগ্রিটাই সাথে? এই যে আপনি যদি জনগণের উপর একটু বিশ্বাসই না করতে পারেন, তাহলে তো ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা করারই কোনো অর্থ হয় না। তাহলে লেটস গো ফর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। আপনি পলিটিক্যাল পার্টি দিয়েই পাস করান, এসে দিয়েই পাস করেন, আপনার তো ওইটুক বিশ্বাস জনগণের উপর রাখার, আদারওয়াইজ এটা ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে না। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, বাট এখানে আমার এই ভয়টা থাকে যে যদি এটা পার্টি ড্রিভেন বা পার্টি লয়ালরাই শেষ পর্যন্ত ডিসিশন নেয় এবং পার্টির সিগন্যালের উপরেই ডিসিশন ডিপেন্ড করে যে জনগণ কোন দিকে ভোট দিবে, সেটা আসলে হচ্ছে গিয়ে সেই রেফারেন্ডাম বা যেটা আমরা চাচ্ছি গণমানুষের কথা, সেটা হচ্ছে কিনা আমার সেই কনসার্নটা থেকে যাচ্ছে। জি শান ভাই, আমি একটু 1 মিনিট কি যোগ করব? শিওর। আমি যদি আপনাকে রাইটলি বুঝি, তো আইডিয়াল কন্ডিশনটা হয়তো আমরা যদি 48টাতে ইয়েস নো ভোট দিতে পারতাম এবং 6 মাস ক্যাম্পেইনের টাইম দিতে পারতাম। না 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 গালিব ভাই, আমি উনি ওইটা সেটা বলতেছি না, আমি বলেন বলতেছি জি। প্যাকেজই থাকুক, আমার ওইটা নিয়েও সমস্যা নেই, কিন্তু লেটস এ পিপল জানুক যে এই 48টা আসলে কি কি আছে। কারণ এখন যেটা সমস্যা যে 48টার প্রত্যেকটাতেও বা ওভারঅল প্যাকেজটাতেও যে কি আছে, এটা নিয়েও তো অনেক ধরনের ঝামেলা আছে। আমরা যারা ফলো করছি এসে হয়তো আমরা জানি। একটা প্রবলেমের মধ্যে আছি, সেটা হচ্ছে যে আমরা যদি নির্বাচন পিছায় দিতে পারবো না না, না দ্যাট উইল ক্রিয়েট আই থিংক উই ক্যান, মানে আনট্রাস্ট তৈরি না করবে রাজনৈতিক দলের। আই গেট দ্যাট। হ্যাঁ, কাজে আমরা একটা খুব শর্ট টাইমের মধ্যে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেখেন, বিএনপিকে তো আমাদের অ্যাকোমোডেট করতে হবে। বিএনপি একটা বড় পার্টি, তার কনসার্ন, absolutely, সো মেবি absolutely. দ্য বেস্ট ওয়ে অ্যাকোমোডেট করা হলো যে আমি তাকে গণভোটে পাঠাইলাম তার ডিসেন্ট সহ প্যাকেজটা সেপারেটলি, সো দে হ্যাভ এ ফেয়ার চান্স। তারা যদি জনগণ যদি মনে করে বিএনপির জাজমেন্টকে যদি তারা ট্রাস্ট করে, তাহলে তারা ওইখানে না ভোট দিবে, তো এটা পরবর্তী পার্লামেন্টের জাজমেন্টের উপরে জি, যাবে। তো ডক্টর আমার কাছে মির্জা মনে হয় যে আমি এগ্রি করি আপনার মেরিটের সাথে। জি, আমি খুব ছোট করে একটা প্রশ্ন করতে চাই যে এতদিন ধরে আপনারা বারবার আপনারা বলা আমার ঠিক হয়নি, জামাতে ইসলামের অনেক নেতারা বারবার করে বলেছেন যে এই সনদ লেখার প্রক্রিয়া থেকে শুরু করে এই সনদের দলিলে কি কি আছে এবং এরপরে যত আলোচনা সবকিছুতে বিএনপি অনেকটা বেশি প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু আজকে যখন এটি কিভাবে মানে বাস্তবায়ন হবে সেই প্রস্তাব যখন দেয়া হলো, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে আসলে বিএনপি অনেকটা পিছিয়ে পড়েছে। যেমন নোট অফ ডিসেন্টের ব্যাপারটি তারা বলছেন যে তারা জানতেন না 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 না, এটা আমি এভাবে দেখার চেষ্টা করি। লেট মি ক্লিয়ার মাই পজিশন। আমি দেখতেছি যে বিএনপি, জামাত এবং এনসিপি এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। জি, যদি 1 মিনিটের স্টেক ভিতর হোল্ডার, উত্তর কারণ দেন আমাকে। এই যে সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি কেন স্টেক হোল্ডার, তার কারণ হলো সে হচ্ছে এই দলগুলোর মধ্যে বিগত দিনে সবচেয়ে বেশি ভোট পাইছে। জামাত কেন স্টেক হোল্ডার, সে সেকেন্ড লার্জেস্ট। এনসিপি কেন স্টেক হোল্ডার, সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে। তো এই 3টা দলের মধ্যে যদি আমি এখন সংস্কার প্রস্তাবে পজিশন দেখি, তাহলে এনসিপি এবং জামাত অনেকাংশে সংস্কার প্রস্তাব যে অবস্থায় আছে, এটার সাথে তাদের অ্যাগ্রিমেন্টের পরিমাণ বিএনপির চাইতে অনেক বেশি। যেহেতু বিএনপির ডিসঅ্যাগ্রিমেন্টের পরিমাণ বেশি, সেজন্য আমি বলতে চাইতেছি এই 3টা দলকে যদি আমি একটা নাগরিক জায়গা থেকে প্রপারলি অ্যাকোমোডেট করতে চাই, তাহলে এখন বিএনপিকে আমাকে আলাদাভাবে চিন্তা করতে হইতেছে। কারণ বিএনপি দেখেন আর্লি ভোটিংয়ে রাজি হইতেছে না, তারা চাইতেছে এটা নির্বাচনে যাক। বিএনপি ডিসেন্টটা কিভাবে হবে সেটা নিয়ে তাদের কনসার্ন আছে। তো যেহেতু বিএনপির একটা সেপারেট পজিশন আছে, আমি ইন্টারেস্টেড টু কনসিডারেট দ্যাট, কারণ হলো সে আমার পলিটিক্যাল স্টেক হোল্ডার। আমি জাস্ট 5 সেকেন্ড সময় নিতে পারি? জি, আমি কি একটু ব্যারিস্টার অসীমের আচ্ছা, থেকে sorry, তারপর sorry. আপনার কাছে আসছি। জি, ব্যারিস্টার অসীম, এই বিষয়ে এখন আপনার কি মনে হয় যে এই বিষয় যে নোট অফ ডিসেন্টের বিষয়টি, যেমন আজকে সালাউদ্দিন আহমেদের কথার বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনিও খুব সম্ভবত জানতেন না যে নোট অফ ডিসেন্টের যে ব্যাপারটি এতদিন ধরে, যে তাহলে বিএনপি এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এখন আসলে বিএনপির স্ট্যান্ড কি হবে। আর আজকে জামাতে ইসলামের একটি বক্তব্য, সেটিও আমি আপনাকে একটু জানাতে চাই যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তারা জানিয়েছেন যে এক উপদেষ্টার সাথে বিএনপি নেতার বৈঠকে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। আমি শেষটা দিয়ে আমি কোনো একজন উপদেষ্টার সঙ্গে যদি কোনো একটা রাজনৈতিক দল বৈঠক করেন বা কথা বলেন, আমি এর মধ্যে কোনো দোষের কিছু আছে কি না আমি দেখি না। কারণ তার মানে কি, সেটা প্রকাশ্যে এসছে, জানাজানি হয়েছে, তার মানে এটা গোপন কিছু না। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু
আপনার উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, কথা বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছেন, উপদেষ্টা পরিষদের সঙ্গে গিয়ে কথা বলছেন, তাহলে সেটাও আমি মনে করি যে একেবারে খুব বেশি একটা ব্যতিক্রম কোনো কিছু হয়েছে, বা ওই যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা আপনার আমরা যে কথাটা বলি না, এটা নষ্ট করার কোনো বিষয় না। আমি ডক্টর গালিব যে প্রস্তাবটা দিয়েছেন এবং এই যে প্রফেসর শান উনি নিজেও বলেছেন যে প্রস্তাব প্যাকেজ দুটোর কথা, সেখানে একটা জিনিস আছে, ওখানে একটা ডিফিকাল্টিস যেটা আছে সেটা কোনো একটা দলকে এক্সপোজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। কারণ বিএনপি যে ডিসেন্টিং, বেশিরভাগ ডিসেন্টিং এইগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে এসছে। আপনি কি এটা করেন কি করেন না, তখন যে পার্সেন্টেজটা পড়বে বা পড়বে না বিএনপির পক্ষে যেটা যাবে, তাহলে আপনি অ্যাসেসমেন্টটা আগে পেয়ে যাবেন, প্রি অ্যাসেসমেন্ট একটা হয়ে যাবে। এটা এক্সপোজার হওয়াটার এই একটা বড় ডিফিকাল্টিস। এটাকে অন্যভাবে, যেমনটা আবার বলেছেন আপনি যে প্রত্যেকটার হ্যাঁ না থাকতে পারে, এটা একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ডিসেন্টিং যে বিএনপির ডিসেন্ট আছে, এতে যে বিএনপি, আপনি যেটা প্রসঙ্গটা তুললেন, বিএনপি কি পিছিয়ে পড়লো, এখানে পিছিয়ে পড়ার বিষয়টা না, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আন্ডারমাইন করেছে ঐকমত্য কমিশন। জামাত যদি একটাও ডিসেন্টিং দেয়, এনসিপি যদি একটাও ডিসেন্টিং দেয়, মাহমুদুর রহমান ভাই, মান্না ভাইয়ের নাগরিক ঐক্য একটাও ডিসেন্টিং দিয়ে থাকে, বিএনপি যদি 100টাও দিয়ে থাকে, আমি তো মনে করি 1টা আর 100টা এগুলো সব ইকুয়েট করার মতো, কারণ ইগনোর করা হয়েছে। কতটা ইগনোর করা হয়েছে সেটা বিষয় না, বিষয়টা করা হয়েছে ওই যে আপনার ধ্রুবক যেটা, যে ডিসেন্টিং যে অপিনিয়নটা, তার মানে আমি সেটা বলি টোটাল রাজনৈতিক দলগুলোকে আন্ডারমাইন করা। অ্যানাদার ওয়ে বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা যে বিষয়গুলোকে দ্বিমত আছে, আমার যদি এখানে প্রশ্নটা থাকে যে আমি নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছি কিনা, শুধুমাত্র ওইটুকে হ্যাঁ না, যদি হ্যাঁ হয় তাহলে নেক্সট পার্লামেন্টে যে বিষয়গুলোতে ডিসেন্ট আছে সেটা সমাধান হোক, কারণ সেই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট ইস্যু আছে। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই প্রস্তাবে সেটাই বলা আছে, ওই যে বিবেচনা করা যেতে পারে, তার মানে পাশ হওয়ার পরেও খুব সম্ভবত ডিসেন্ট ইস্যুগুলো নিয়ে একটা ডিসকাশন, বিষয়টি হয়তো আগামী কয়েকদিনে আরো পরিষ্কার হবে। আজ যেহেতু খুব বিকালের ঘটনা, এটি আসলে খুব বেশি এরপরে বিশ্লেষণের সুযোগ পাওয়া যায়নি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।